শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে বিলাসবহুল প্রাইভেট কার, জিপ, হেলিকপ্টার এবং বিমানের উপর বাড়তি আয়কর আরোপের পরিকল্পনা করছে সরকার। পরিবেশ বান্ধব হলেও উচ্চমূল্যের বৈদ্যুতিক গাড়ির উপর অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। বাজেটে প্রথমবারের মতো ব্যাটারি চালিত রিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া উপজেলা এবং জেলা পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকান, মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্স ব্যবসায়ী, স্থানীয় পাইকারি দোকান এবং ছোট রেস্তোরাঁগুলোকে ভ্যাটনেটের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। সব মিলে বাড়ছে করের আওতা। আমাদের সাথে যুক্ত আছেন জনাব খোরশেদ আলম, বাংলাদেশ চায়না চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। আমরা আলোচনা করব বাজেটে করের কাঠামো নিয়ে। আমি আবারও স্বাগত জানাতে চাই জনাব খোরশেদ আলম আপনাকে। আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে জি, আমি শুনতে পাচ্ছি। করেছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে যে আগামী বাজেটে আসলে কর কাঠামো কেমন হবে প্রত্যাশা করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার আজকে হয়তো 4-5 মাস হলো ওনারা এসেছেন। হয়তো ওনাদের সবকিছু জিনিসগুলা ওনাদের জানা আছে যে কোন কোন খাতে আমাদের বাংলাদেশের জনসাধারণের জন্য বাজেট করতে হবে, যেটা সবার জন্য একটা সুস্থ এবং বাজেট হবে যেমন চলা মানুষের জনজীবনে সুন্দরভাবে চলতে পারে। তবে এখানে বাজেটের ভিতরে আমি কিছু তথ্য পেয়েছি, যেসব বাজেটগুলা মোটামুটি ড্রাফট হয়েছে সেখানে দেখেছি, সেখানে কিছু কিছু জিনিস দেখা গেছে যে মোটামুটি অনেক কিছু আগের থেকে কিছু পরিবর্তন হয়েছে। তবে এখন আমার এখানে যে জিনিসগুলা 2-3টা পয়েন্ট আমার নিজের অবজারভেশনে আমি বলি যে দেখেন, বাজেটে আপনি আয় করবেন অবশ্যই, যেটা বলা হচ্ছে যে আয়ের সীমা বাড়ানো, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। আমাদের কিন্তু যারা আয়কর দিচ্ছেন বা আয়ের আওতায় আছেন, ভ্যাটের আওতায় আছেন, এটা সংখ্যা খুবই নগণ্য, যেটা কোনো দেশের জন্য কাম্য হতে পারে না। তবে এটা বাড়ানোর জন্য আপনাকে কিভাবে যেতে হবে সেই ধরনের কিন্তু আমাদের পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করতে হবে, যাতে করে আমাদের যারা কর দেওয়ার জন্য মানুষ যেন আগ্রহী হয়, কারো যেন ভয় ভীতি না আসে যে আমি যদি এখানে ঢুকি তাইলে হয়তো এই জাল থেকে আমি বের হতে পারবো না। এখানে বক্তব্য আমার এটা, যার আয় হবে সে আয়কর দিবে, কিন্তু সে আয়করের আওতায় থাকবে। আর যদি আয় না হয় সে আয়কর দিবে না, সেটা নিয়ে যেন তাদের কোনো হয়রানি করা না হয়। এটা যদি হয় তাহলে আপনার আয়করের আওতায় আরো সংখ্যা বাড়ানো যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে দেখেন, সরকারের ব্যয় আমরা কিন্তু সবসময় সরকার কিভাবে আয় করবে এগুলি বেশি দেখি, কিন্তু সরকারের ব্যয় কি হচ্ছে এখানে কিন্তু আমার জানা মতে আমাদের এখানে কিছু কিছু খাত আছে, যেই খাতগুলা আমাদের ধরেন আউটপুট কিছুই নেই, আমরা ব্যয় করতেছি কোটি কোটি টাকা, কিন্তু এই জিনিসগুলো আমাদের একদম অপ্রয়োজনীয়। হ্যাঁ, এক আমলে ছিল, সেই আমলে আমার এখন দরকার নেই, সেই খাতে আমি ব্যয় করতেছি। এটা মানুষের করের টাকা, এইভাবে ব্যয় করাটা আমি মনে করি এটা সঠিক নয়। এবং এই ব্যাপারে যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন, যারা পরিকল্পনা করেন, ওনাদের এটা বের করতে হবে যে কোন কোন খাতটা আমার এখন প্রয়োজনীয় নাই। যদি আমার প্রয়োজন না থাকে তাহলে সেই খাতে আমি কেন ব্যয় করে যাচ্ছি। এটা কিন্তু প্রতি বছর এই ব্যয় আরো দিন দিন বাড়তেছে। এরকম 4-5টা খাত আছে, আমি মনে করি এই খাতগুলাকে কমায় নিয়ে আসা যায়, এই ব্যয় কমানো যায়। এই ব্যয়গুলা আমরা শিক্ষা খাতে বা স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারি। এখন আমি আরেকটা প্রশ্ন আসি যে বাংলাদেশে বর্তমানে 2টা জিনিস আমার দৃষ্টিতে খুবই জরুরি ভাবে এবং কঠোরভাবে করা দরকার। সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষা কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে মানুষ কিন্তু আতঙ্কে আছে, বিশেষ করে ব্যবসায়ীরা। আপনি জানেন আমাদের এখানে বিদেশি ব্যবসায়ীরা, চীন দেশের ব্যবসায়ীরা আমাদের মেম্বার, আমাদের কাছে অনেক ধরনের অভিযোগ আসতেছে এখন ইদানিং বিভিন্ন জায়গায় গিয়ে মিল ফ্যাক্টরিতে তারা বিভিন্ন ধরনের চাঁদা দাবি করতেছেন। এটা যদি কঠোরভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন এবং সঠিকভাবে যদি তদন্ত করে এগুলা বন্ধ করতে না পারেন, তাহলে কিন্তু সামনের যে বিনিয়োগ আসবে সেই বিনিয়োগে বাধা হবে এবং যেই এক্সিস্টিং মিলগুলো আছে তাদেরও কিন্তু মনোবল ভেঙে যাবে। অতএব আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেটা আপনার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ হবে
গোয়েন্দাগিরি করে তারা কোথায় কোন মিলে গিয়ে চাঁদা চাচ্ছে, বিভিন্ন ধরনের চাঁদা চাচ্ছে, তাদেরকে মিলের ঝুঁক দিতে হবে, তাদের এটা না দিলে তাদের রাস্তাঘাট বন্ধ করে দিবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। অতএব এই জিনিসটা সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে মনিটরিং করে দেখতে হবে কোন এলাকায় এসব নতুন নতুন ছেলেপেলেরা এসে এই ধরনের বিরক্ত করতেছে মিল মালিকদেরকে। জি, এটা একটা। আর যেটা আমি বললাম যে অপচয় যে জিনিসগুলো হচ্ছে, আরেকটা হলো শিক্ষা ক্ষেত্রে আমি খুবই দুঃখিত, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে, ছাত্রদের ভিতরে যে পড়াশোনার আগ্রহ এটা কিন্তু অনেক কমে গেছে। আমাদের কিন্তু শিক্ষার মান অনেক নিম্নে চলে আসছে। জি, অবশ্যই আমরা যেটি শুনতে পাচ্ছি যে এই আগামী বাজেটে আসলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেকখানি বাড়ানো হবে, সেটি নিশ্চয়ই ভালো খবর। কিন্তু প্রশ্ন আসছে যে এইসব খাতে যে বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা, সেই জায়গায় বড় ধরনের ঘাটতি রয়েছে, সেখানে নজর দেওয়াটা নিশ্চয়ই বেশি জরুরি। আমি একটু আপনাদের ব্যবসার জায়গা থেকে বলতে চাই যে আমরা যেটি অলরেডি শুরু হয়েছে, যে বিশেষ করে তৈরি পোশাক সহ যেসব খাতগুলো রপ্তানিমুখী অনেক খাত থেকে যেসব প্রণোদনা ছিল সেগুলো ধীরে ধীরে তুলে নেওয়ার কথা বলা হচ্ছে, এবং আগামী বাজেটে হয়তো সেই ধরনের আমরা হয়তো কিছু দেখবো আর কি। সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা, মানে এই মুহূর্তে আসলে এই যে কর ছাড়ের বিষয়গুলো যদি তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য কি কোনো সমস্যা হবে কিনা? না, আপনি ধন্যবাদ, আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন। এই ব্যাপারে যেটা আপনি বলেছেন যে এখন সরকার যে বলতেছে যে ধরেন আপনার সত্যিকার অর্থে আপনি ইনসেনটিভ একটা দেশকে কতদিন দিবেন, আমাদের নিজেদের পায়ে দাঁড়াইতে হবে। আমি এতে সরকারের সঙ্গে একমত। যদি আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়ায়, আমাদের নিজস্ব যে অর্থনীতি উন্নয়ন করার জন্য আমাদেরকে এখানে ভ্যালুয়েশন করতে হবে। আপনি জানেন যে আমাদের যে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে ভ্যালুয়েশন কিন্তু খুবই কম। অতএব সরকারকে এরকম ধরনের ধারণা দিতে হবে যে আমাদের নিজস্ব মিলগুলা, আমাদের স্থানীয় মিলগুলা, বাংলাদেশের মিলগুলা যাতে সুন্দরভাবে এই ধরনের পোশাক শিল্পে, বস্ত্র বলেন, যে কোনো পণ্য, সুতা বলেন, এগুলা যেহেতু ক্যাপাসিটি আছে, এগুলো ব্যবহার করার জন্য একটা আইন করে দিতে হবে। শুধু বন্ডে মাল নিয়ে আসলে কিন্তু সেই দেশ উন্নতি হয় না। এই বন্ডের সিস্টেম আস্তে আস্তে উঠাই দিতে হবে, এবং নিজস্ব পণ্য করার জন্য সরকারকে দিতে হবে আমাদের স্থানীয়ভাবে যারা যে সহযোগিতা করতেছে তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেটার বিষয়ে সর্বপ্রথম আমি বলবো সরকারকে, যদি ইন্ডাস্ট্রিয়াল এই দেশকে উন্নতি করতে হয়, সর্বপ্রথম আপনাকে করতে হবে জ্বালানি এবং বিদ্যুৎ। আপনি জানেন কিনা এখন পর্যন্ত বাংলাদেশে, আমি যদি টেক্সটাইল খাতের কথা বলি, 30% ফ্যাক্টরির উৎপাদন বন্ধ আছে গ্যাস এবং বিদ্যুতের জন্য। আপনি যে কম্পিটিশন করবেন, আপনি মিল চালাবেন, দেশের উন্নয়ন করবেন, কিভাবে করবেন? আমরা স্থানীয়ভাবে কাপড় উৎপন্ন করি, সুতা উৎপন্ন করি, আমরা সরকারকে ভ্যাট দিই। আমাদের কাছ থেকে সরকার এখন ভ্যাট কম পাচ্ছেন, কি কারণে? যে এই গ্যাস এবং বিদ্যুতের সমস্যা। আপনি, আমার মনে হয় এটার উপরে বহুবার আপনি এগুলার উপরে আপনি রিপোর্ট করেছেন যে গ্যাস বিদ্যুতের জন্য যে আমাদের দেশের শিল্প আস্তে আস্তে ধস নামতেছে। এটার ব্যাপারে কিন্তু আমি আপনাকে এখনো বলি, আপনিও বলতে পারবেন, আজ পর্যন্ত বিগত 5-7 বছর 10 বছরই কিন্তু আমাদের গ্যাস বা বিদ্যুতের কোনো উন্নয়ন হয় না। এটার জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয় না। বুঝতে পেরেছি জনাব খোরশেদ আলম, আমরা এটি নিয়ে আসলে অনেকবার আলোচনা করেছি। আপনি যেটি বলতে চান যে ইনসেনটিভ তুলে নিলেও যাতে অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেগুলো রয়েছে ব্যবসার জন্য, যেসব বিষয়গুলো রয়েছে আনুষঙ্গিক, সেগুলো যাতে নিশ্চিত করা হয় এবং নীতি সহায়তা যাতে অব্যাহত রাখা হয়। আপনাকে অনেক ধন্যবাদ খোরশেদ আলম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বাজেটে কর কাঠামো নিয়েও, যুক্ত ছিলেন বিসিসিসিআই এর সভাপতি খোরশেদ আলম।